আচ্ছা, সবার কাছে অডিও ভিডিও ঠিকঠাক যাচ্ছে? শোনা যাচ্ছে ঠিকঠাক? একটু কনফার্ম করো। অডিও ভিডিও ঠিক আছে? ওকে, পিয়ালি। বেশ। আহ, বাংলা পেডাগজির আমাদের আজকের টপিক হচ্ছে, আমাদের ইংরেজিতে আমরা করেছি বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টিচিং ইন ডাইভার্স ক্লাসরুম বলে আমরা যে চ্যাপ্টারটা করেছি সেটাই করতে হবে। ঠিক আছে? এবার কিছু কিছু চ্যাপ্টার, যেমন টিএলএমটা, যেটা এলটিএম, শিক্ষা সহায়ক উপকরণ, সেটা বাংলাতেও আছে, ইংরাজিতেও আছে। ইংরেজি পেডাগজিতে আমরা খুব সুন্দরভাবে যেহেতু করেছি, তাই আমরা বাংলাতে আর সেটাকে রিপিট করছি না। এবং তার সাথে সাথে আরেকটা আছে তোমার মূল্যায়ন বলে, যেটাকে কিন্তু আমাদের করতে হবে, অ্যাসেসমেন্ট মূল্যায়ন সেটা। ঠিক আছে, সেটা আমরা বাংলা পেডাগজিতে করব। আহ, তো মূল্যায়ন, সরি, সংশোধনীমূলক শিক্ষণ বা রেমিডিয়াল টিচিং, তারপর তোমার মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ, এগুলো সব আমরা ইংরেজির ক্লাসে কিন্তু করছি। তাই সেই কারণে দুবার একই জিনিস আর আমরা করে সময় নষ্ট করছি না। ঠিক আছে? আর যেগুলো নতুন নতুন রয়েছে সেগুলো অবশ্যই করব। তো আজকে দেখো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ। খুব সহজ আর ছোট্ট একটা টপিক। তো প্রথমত মনে রাখতে হবে, এই যে কোনো একটা শ্রেণীকক্ষ রয়েছে, সেই শ্রেণীকক্ষটাকে আমরা কখন বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ বলবো? না, সেখানে যদি একটা ছাত্র থাকে যার মাতৃভাষা বাংলা, একটা ছাত্র যার মাতৃভাষা ইংরেজি, একটা ছাত্র যার মাতৃভাষা হিন্দি, তো এই ধরনের কোনো শ্রেণীকক্ষকে আমরা বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ বলে থাকি। মূলত আমাদের লোকালিটিতে যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো রয়েছে, সেখানে এই জিনিসটা খুব একটা আমরা লক্ষ্য করি না। কারণ সেখানে সবার মাতৃভাষায় বাংলা হয়। কিন্তু যদি তুমি কোনো কেভিএস স্কুলে যাও, হ্যাঁ, কেন্দ্রীয় বিদ্যালয়ে যদি যাও, সেখানে কিন্তু এই এই জিনিসটা কিন্তু আমরা ব্যাপক হারে লক্ষ্য করতে পারবো। সেখানে কারোর মাতৃভাষা বাংলা হয়, কারণ সেখানকার পশ্চিমবাংলা ছেলেমেয়েরাও পড়ে, এবং বিহার উড়িষ্যা সেখান থেকেও ছেলেমেয়েরা আসতে পারে। বিশেষ করে বা যদি আর্মি স্কুলের ক্ষেত্রে যাওয়া যায়, তাহলে আর্মিদের যে সমস্ত সন্তানরা যে সমস্ত স্কুলগুলোতে পড়ে, সেখানে তাদের মাতৃভাষা আলাদা আলাদা রকমের হয়ে থাকে। তো এই ধরনের শ্রেণীকক্ষকে আমরা বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ বলছি। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই যে একটা শ্রেণীকক্ষের মধ্যে ভাষার এই যে বিচিত্রতা আমরা লক্ষ্য করছি, বিভিন্ন জনের মাতৃভাষা বিভিন্ন, এই জিনিসটাকে শিক্ষকরা কী হিসাবে ব্যবহার করবে? একটা রিসোর্স হিসাবে কিন্তু ব্যবহার করবে। ঠিক আছে, একটা উৎস হিসাবে, একটা উৎপাদনমুখিতা হিসাবে। মানে যার মাতৃভাষা হিন্দি, তার থেকে অন্য শিশুরা হিন্দি ভাষার জ্ঞান নেবে। যার মাতৃভাষা ইংরেজি, তার থেকে অন্য শিশুরা ইংরেজি সম্পর্কে জানবে। আবার যার মাতৃভাষা বাংলা, সে বাংলা সম্পর্কে জানাবে বাকিদেরকে। তো এটাকে অ্যাজ এ রিসোর্স কিন্তু ইউজ করবে শিক্ষকরা। তো এই যে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ, সেটা শিশুকেন্দ্রিক শিক্ষাতে পজিটিভ ভাবকে বহন করে। এটা একটা ভালো দিক এই ধরনের শ্রেণীকক্ষ। দেখো, বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ একটি বিদ্যালয়ে বিভিন্ন রকমের শিক্ষার্থীরা পড়তে আসে, এবং তারা প্রত্যেকেই একটি নির্দিষ্ট শ্রেণীকক্ষের মধ্যেই পড়ে। মানে একটাই ক্লাসরুম, ধরো রুম নাম্বার, এটা হচ্ছে রুম নাম্বার 18। তো এই রুম নাম্বার 18এই বিভিন্ন মাতৃভাষাযুক্ত শিক্ষার্থী কিন্তু সেখানে পড়ছে। যে কারণে সেই শ্রেণীকক্ষের মধ্যে এক বিশেষ বৈচিত্র্য আমরা লক্ষ্য করি। আর এই ধরনের শ্রেণীকক্ষকেই আমরা বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ বলছি। দেখো, বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে কোন কোন ধরনের শিক্ষার্থীরা থাকতে পারে? এখানে বিভিন্ন রকমের শিক্ষার্থী থাকতে পারে। দেখো, ভিন্ন ভাষা এবং ভিন্ন সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থী থাকতে পারে, যাদের মাতৃভাষা আলাদা বা যাদের জনসম্প্রদায় আলাদা। ঠিক আছে, ভিন্ন সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস সম্পন্ন, সেটাও ধরো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এরকম একাধিক শিক্ষার্থী একটা শ্রেণীকক্ষে পড়ছে, সেটাও কিন্তু ধর্মীয় দিক থেকে কিন্তু সেটাও কিন্তু বৈচিত্র্যযুক্ত। অর্থাৎ বিভিন্ন বিচিত্র বিচিত্র ধর্মের কিন্তু শিক্ষার্থীরা সেখানে একসাথে আছে। তৃতীয়ত হচ্ছে সাধারণ মানের শিক্ষার্থী, তারাও থাকতে পারে, যাদের আইকিউ আমরা জানি 90 থেকে 110, তাদের সাধারণ মানের শিক্ষার্থী বলা হয়। তো বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে তারাও থাকবে। উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীও থাকবে, আবার শিক্ষার্থী নিম্ন মেধা। মানে কি, একটা শ্রেণীকক্ষ যেখানে ধরো দুজন আছে তারা খুব বেশি বুদ্ধিমান, পাঁচজন আছে যারা সাধারণ, এবং একজন আছে যে খুব কম আইকিউ যার। তো এটাও কিন্তু এক প্রকারের বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ, কারণ এখানে বিভিন্ন রকমের বুদ্ধিমত্তার শিক্ষার্থীরা কিন্তু এখানে আছে। তাই এই জিনিসটা মাথা থেকে বার করে দেবে যে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ মানে কেবলমাত্র মাতৃভাষার বৈচিত্র্য, এটা কিন্তু নয়। যে কোনো দিক থেকে বৈচিত্র্য হতে পারে, ধর্মীয় দিক থেকে, লিঙ্গগত দিক থেকে, ভাষার দিক থেকে, আইকিউ এর দিক থেকে, সমস্ত দিক থেকেই কিন্তু বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ তৈরি হতে পারে। দেখো, শারীরিক এবং অন্যান্য অক্ষমতাযুক্ত শিক্ষার্থী, যেমন যদি কারো ডিসলেক্সিয়া, হাইপার অ্যাক্টিভিটি,
ADHD বলা হয় এটাকে। এগুলো আজকে পড়বো আমরা শেষে। এই যে তোমরা আগের দিন যেটা বলেছিলে যে লিস্টটা দিয়ে দিতে বিভিন্ন শিখন অক্ষমতা, সেটা আজকের এই পিডিএফটা শেষে দিয়েছি তোমাদের বেশ কয়েকটা, তো ওগুলো একটু দেখে নেবো আমরা। তো এই ধরনের যে সমস্ত শিখন অক্ষমতা যুক্ত শিক্ষার্থীরা থাকে তাদের মধ্যে তারা যে শ্রেণীকক্ষের মধ্যে থাকছে সেটাও আমাদের বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের মধ্যে পড়ছে। অন্ধ, মুখ অর্থাৎ যে মুখে কথা বলতে পারে না, ঠিক আছে, অল্প শুনতে পায় যারা, হুইল চেয়ার ব্যবহারকারী, অতীতের কোনো অসুস্থতা যেমন পোলিও সিনড্রোম বা ইত্যাদি, এই ধরনের শিক্ষার্থী সবাইকে নিয়ে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ তৈরি হয়। দেখো, বিবিধ বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী যেমন অল্প বয়সী শিক্ষার্থী, বেশি বয়সী শিক্ষার্থী, অতি শীর্ণ, অতি স্থূল শিক্ষার্থী, গরিব, ধনী শিক্ষার্থী, বালক শিক্ষার্থী, বালিকা শিক্ষার্থী, সবাই এই বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এবার দেখো এই শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য কি হয়। না, এই প্রকার শ্রেণীকক্ষ জাতীয় ও আন্তর্জাতিক সংহতির সহায়ক, অর্থাৎ এক প্রকার সংহতিবোধ। সংহতিবোধ মানে কি, যে মিলেমিশে থাকার একটা যে প্রবঞ্চনা, সকলকে সাহায্য করার যে একটা মনোভাব, এই জিনিসগুলো কিন্তু শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠে। দ্বিতীয়ত কি না, শিক্ষার্থীর ভাষা, ব্যবহার, সংস্কৃতি এই পার্থক্যগুলো চোখে পড়ে, তাই না? যার মাতৃভাষা হিন্দি, সে যখন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, যার মাতৃভাষা বাংলা সেও পড়ছে, আর কোনো একটা সন্তান, কোনো একটা শিশু যার মাতৃভাষা ইংরেজি সেও পড়ছে, ইংরেজিতে কথা বলতে গিয়ে কিন্তু ওই যার মাতৃভাষা ইংরেজি তার কথার ফ্লুয়েন্সির সাথে কিন্তু বাংলা, হিন্দি এদের কথার ফ্লুয়েন্সির অনেকটা তফাৎ থাকবে, তাই না? কারণ যেমন তোমার মাতৃভাষা বাংলা, এখানে তুমি বাংলাতে পড়াশুনো করছো, এবার বিহার থেকে বা উত্তরপ্রদেশ থেকে কোনো একজন ছাত্রছাত্রী যদি বাংলায় বলার চেষ্টা করে, সে তোমার মতো তো বাংলা বলতে পারবে না, ঠিক সেরকম। তৃতীয়ত দেখো, এই প্রকার শ্রেণীকক্ষে যে সমস্ত শিক্ষার্থীরা আসে তাদের অনেকেই ভিন্ন ভাষাভাষী সম্প্রদায়। মূলত বৈচিত্র্যটা আমরা ভাষার উপরেই বেশি দেখতে পাই, ঠিক আছে, ভাষাগত বৈচিত্র্য বেশি লক্ষ্য করা যায়, মানে এটাই ব্যাপক বৈচিত্র্য। কারণ দেখো, ধর্মের বৈচিত্র্য, বর্ণের বৈচিত্র্য, জাতিগত বৈচিত্র্য, এগুলো শিক্ষণের ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি প্রভাব ফেলে না, তাই না? হিন্দু, মুসলিম, ফর্সা, বেটে, কালো, লম্বা, তোমার লম্বা বেটে, এই ধরনের শিক্ষার্থীরা, শিক্ষণের সাথে এগুলোর সম্পর্ক কোনো নেই, কিন্তু ভাষার ক্ষেত্রে শিক্ষণের একটা সম্পর্ক আছে। অর্থাৎ আমি যে ভাষায় পড়াচ্ছি সেটা যদি 10 জন বুঝতেই না পারে, সেই ভাষা না জানে, তাহলে তারা শিখতে পারবে না। তাই ভাষার সাপেক্ষে যে বৈচিত্র্যতা শ্রেণীকক্ষে, সেটাই মেন হয়ে দাঁড়ায়। বহুভাষী শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন দেশ, ভিন্ন রুচি, ভিন্ন সংস্কৃতি থেকে প্রতিনিধিত্ব করে। এই ধরনের শ্রেণীকক্ষে শিক্ষণ প্রক্রিয়া অত্যন্ত জটিল হয় এবং সময় সাপেক্ষ হয়। তার কারণ কি, আমি তোমাদেরকে বাংলায় পড়ালাম, এবার কেউ বাংলা ভালো বুঝতে পারো না, এই সম্প্রদায় কথার মানে কি সেটা তুমি বুঝতে পারছো না, সংহতি কথার মানে কি বুঝতে পারছো না, তখন সে বলবে যে হিন্দি যদি তার বোধগম্যতা হয় তো হিন্দিতে বলার জন্য। তো এই ক্ষেত্রে দেখো, যে টিচার পড়াচ্ছেন, সে যদি একই ভাষাভাষী শিক্ষার্থীরা থাকতো, তাহলে যে ক্লাসটা তোমাদের 10 মিনিটে কমপ্লিট হতো, যেহেতু অন্যান্য ভাষাতেও তাকে ট্রান্সলেট করে করে বোঝাতে হচ্ছে, সেই কারণে একটা 30 মিনিট সময় লেগে গেল। অর্থাৎ এটা সময় সাপেক্ষ একটা ব্যাপারের মধ্যে এসে কিন্তু দাঁড়াচ্ছে। 6 নম্বর দেখো, বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে শিক্ষার্থীর জ্ঞানের পরিসর বৃদ্ধির অবাধ সুযোগ থাকে। তার কারণ কি, এই যে বললাম, ধরো আমার মাতৃভাষা বাংলা, তোমার মাতৃভাষা ইংরেজি, তো তুমি আর আমি যখন কথোপকথন করব, দেখো আমার থেকেও কিছুটা তোমার মধ্যে যাবে, মানে তুমিও কিছুটা বাংলা সম্পর্কে ধারণা পাবে, বাংলা ছোট ছোট দু একটা ওয়ার্ড শিখতে পারবে, আমিও কিন্তু তোমার সাথে ইংরেজিতে কথা যখন বলবো, বলার চেষ্টা করব, ইংরেজি ভাষাকে আমরাও শিখতে পারবো, তাই না? দেখবে দুজন বন্ধু তারা যদি খুব ভালো হয়, তাহলে প্রত্যেকের ভালো গুণ উভয়ের মধ্যে আদান প্রদান হয়, তাই না? আবার যদি একজন ভালো হয় আর একজন বদমাশ হয় খুব, তাহলে এই যে ভালো বন্ধুর থেকে ভালো গুণ কিছু এই বদমাশ বন্ধুর দিকে যায়, আবার বদমাশ বন্ধুর কিছু খারাপ গুণও কিন্তু ভালো বন্ধুর দিকে চলে আসে। ঠিক সেরকমই ভাষার ক্ষেত্রে হচ্ছে, তোমার মাতৃভাষা বাংলা, অন্য কারোর ইংরেজি, তোমরা বন্ধু স্কুলে কথাবার্তা বলতে বলতে উভয়েরই কিন্তু লাভ হচ্ছে, সে বাংলা শিখতে পারছে, তুমি ইংরেজি শিখতে পারছো। তো এই কারণে এখানে কিন্তু শিক্ষার্থীদের জ্ঞানের পরিসরটা বৃদ্ধির অবাধ একটা সুযোগ থাকে। দেখো, 7 নম্বর রয়েছে, এই প্রকার শ্রেণীকক্ষে এক শিক্ষার্থী নিজস্ব ভাষা, সংস্কৃতি অন্য শিক্ষার্থীকে সমৃদ্ধ করতে পারে। বহু সংস্কৃতি সম্পন্ন শ্রেণীকক্ষে উচ্চারণ সংক্রান্ত অনেক বৈচিত্র্য কিন্তু লক্ষ্য করা যায়, ঠিক আছে, উচ্চারণের ক্ষেত্রেও সেই জিনিসটা আমরা দেখতে পাই। এবার দেখো, এখানে শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত, এই জিনিসটা থেকে পেডাগজিক্যাল বিভিন্ন প্রশ্ন কিন্তু আসে, যে শিক্ষকের ভূমিকা মনে রাখবে যেটা হবে, সেটা হচ্ছে বায়াসনেস, কোনো রকম বায়াস যেন না থাকে, কোনো রকম পক্ষপাত যেন না থাকে। ধরো আমার মাতৃভাষা বাংলা,
তো আমি ধরো গুজরাটের কোনো একটা স্কুলে পড়াচ্ছি। এবার সেখানে সবাই গুজরাটি ভাষায় বেশিরভাগ ছাত্রছাত্রী কথা বলে। সেখানে দু একজন যদি বাংলার থাকে, তাহলে আমি তাদের প্রতি পক্ষপাত করলাম, তাদেরকে আমি পরীক্ষায় ভালো নম্বর দিয়ে দিলাম। এই ধরনের জিনিসগুলো যেন না হয়, সেই দিকে কিন্তু শিক্ষককে ভূমিকা রাখতে হবে। কারণ মাতৃভাষার টান একটা ব্যাপক টান, তাই না? এখন তোমরা পশ্চিমবাংলায় আছো, বুঝতে পারছো না। ধরো দক্ষিণ ভারত চলে গেলে, সেখানে সবাই অন্য ভাষায় কথা বলছে। সেখানে একজন একজন লোক যে তোমার তোমার রাজ্যে যখন ছিল, সে তোমার চরম শত্রু ছিল, তাকে যখন তুমি দেখতে পাবে তার সাথে বাংলায় যখন কথা বলে একজনই যদি থাকে, তখন কিন্তু তোমার খুব ভালো লাগবে, তাই না? সে মানে একটা বন্ধু হয়ে যাবে। তো সেরকম ব্যাপার, মাতৃভাষার টান এক বিরাট টান, রক্তের টানের মতো। তো সেই কারণে কোনো শিক্ষক মাতৃভাষার পরিপ্রেক্ষিতে যেন কোনো শিক্ষার্থীর প্রতি বা কোনো শিক্ষার্থীর বিপক্ষে কোনো রকম পক্ষপাতিত্ব না করতে পারে, সে না করে, সেই দিকটা কিন্তু শিক্ষকদের লক্ষ্য রাখতে হয়। দেখো, শিক্ষকদের বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থীদের সম্মুখীন হতে হয়। আবার এখানে একটা প্রবলেমও থেকে থাকে, যেমন আম, শিক্ষার্থীরা বিভিন্ন ভাষাভাষী হওয়ার কারণে শিক্ষক বা শিক্ষিকারা যে বিষয়ে পড়াচ্ছেন সেই ভাষাটাকে না বুঝতে পেরে তারা রোট মেমোরাইজেশন করতে পারে অনেক সময়। অনেক সময় তাদের সহজ টপিক বুঝতে অনেক বেশি সময় লেগে যায়। অনেক সময় রেমিডিয়াল টিচিং দেওয়ার পরেও তারা বুঝতে পারে না। তো এই সব সমস্যাগুলো কিন্তু শিক্ষকদের হয়। এবার যদি বলা হয় যে কোনো একজন বৈচিত্র্য শ্রেণীকক্ষে টিচার, যেখানে ভাষার বৈচিত্র্য আছে, বিভিন্ন শিক্ষার্থীদের মাতৃভাষা এক এক রকমের, সেখানে তুমি টিচার হয়ে কোন ভাষাতে পড়াবে? তুমি 50 জন ছাত্রকে পড়াচ্ছ, সেখানে 10 জনের বাংলা মাতৃভাষা, 10 জনের হিন্দি, আর 30 জনের ইংরেজি। তাহলে কি তুমি ইংরেজিতে পড়াবে কারণ ইংরেজি বেশি বলে? তা কিন্তু নয়। তো উত্তরটা করবে কিভাবে না, প্রমিত যে জিনিসটি রয়েছে, অর্থাৎ তুমি যে মাধ্যমের বিদ্যালয়ে পড়াচ্ছ, তোমার বিদ্যালয়টি যদি হয় তোমার বাড়ির পাশে যে প্রাইমারি স্কুল আছে সেটা বাংলা মাধ্যমের বিদ্যালয়, মানে তোমাকে সেখানে বাংলা ভাষাতে পড়াতে হবে। তুমি যদি কোনো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে জব করো, তাহলে তোমাকে ইংলিশ মিডিয়াম মানে ইংলিশ ভাষাতেই তোমাকে পড়াতে হবে। সেখানে যদি সবাই বাংলা মাধ্যমে ছাত্রছাত্রী থাকে, তবুও তোমাকে ইংলিশই পড়াতে হবে। তুমি হিন্দি, উর্দু সব ক্ষেত্রেই একই জিনিস। তো সেই বিদ্যালয়ের যে শিক্ষাদানের মাধ্যম যে ভাষা, অ্যাজ এ টিচার, প্রত্যেকটা টিচার সেই ভাষাতে পড়াবেন। তিনি কিন্তু দেখবেন না যে শ্রেণীকক্ষে মাতৃভাষা ইংরেজি বেশি জনের আছে নাকি বাংলা বেশি জনের, আমি সেই ভাষাতে পড়াবো, এভাবে কিন্তু না। শ্রেণীকক্ষের বিদ্যালয়টি যে ভাষার মাধ্যমের হবে সেই মাধ্যমে কিন্তু শিক্ষক পড়াবেন। দেখো, একজন শিক্ষকের কেবল বিষয়গত পাণ্ডিত্য থাকলেই চলে না। বিষয়গত আহ, এটা কিছু একটা ভুল লিখেছি আমি, পাণ্ডিত্যের হতো এটা, বিষয়গত পাণ্ডিত্যের পাশাপাশি একজন শিক্ষকের এমন কিছু গুণ থাকা দরকার যাতে তিনি বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়াকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে পারেন। এই জায়গা থেকেও সিটের প্রশ্ন আসে যে অ্যাজ এ টিচার বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে শিক্ষা দানকে কোন হিসাবে গ্রহণ করা উচিত। মনে রাখবে, অ্যাজ এ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জও দেয় অনেক সময়, আবার অনেক সময় একটা সুযোগ হিসাবে এই অপশনও থাকে কিন্তু। ঠিক আছে, চ্যালেঞ্জ বা সুযোগ, কোনোভাবে নেগেটিভ দিকে কিন্তু যাওয়া যাবে না। যেমন কি, দেখো, প্রতিটা শিক্ষার্থীকে সমান মর্যাদা দান করা। ওই যে বললাম যে যার মাতৃভাষা হিন্দি, বাংলা, প্রত্যেককে সমান মর্যাদা দিতে হবে, সমান চোখে দেখতে হবে। দ্বিতীয়ত, কোনো সম্প্রদায়, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করা যায় না। আমার একটা ধর্ম, আমি সেই ধর্মকে খুব ভালো বললাম, আর বাদ বাকি আমার কোনো ছাত্রছাত্রী অন্য কোনো ধর্ম, সেই ধর্ম সম্পর্কে আমি কুরুচিকর কথাবার্তা বললাম বা তাকে সেই জন্য হেয় করলাম। তো এই জিনিসগুলো হবে না, এগুলো খুবই কমন ব্যাপার, আমরা সবাই জানি এগুলো করা কখনোই উচিত নয়। 3 নম্বর কি, দেখো, শিক্ষার্থীদের একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না বলা উচিত। ঠিক আছে, একান্ত কোনো ব্যক্তিগত বিষয়, তার পারিবারিক কোনো ব্যাপার, হ্যাঁ, ধরো তোমার কোনো একজন শিক্ষার্থী, সে তোমার পাশের বাড়িতেই থাকে, পাশের বাড়িতে একদম পুরোপুরি পাশের বাড়িতে, প্রতিবেশী যাকে বলা হয়। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে হয় না, হতেই পারে কোনো একটা শিক্ষার্থী স্যারের পাশেই বাড়ি। তো দেখা গেল রাত্রিবেলায় তাদের বাড়িতে প্রচণ্ড ঝগড়া হচ্ছিল তার মা এবং বাবার সাথে। তো তুমি স্কুলে গিয়ে তার পরের দিন সবার সামনে তাকে জিজ্ঞেস করলে যে কি হয়েছিল কাল, তোমার মা বাবা ঝগড়া করছিলেন কেন, তুমি কাঁদছিলে কেন? তো এই জিনিসগুলো, এগুলো যে ব্যক্তিগত ব্যাপার, সেগুলোকে কোনো শিক্ষার্থীকে মানে না জিজ্ঞেস করাই ভালো। মানে প্রত্যেকটা ছোট বাচ্চাদেরও কিন্তু একটা প্রাইভেসি থাকে, তাদের একটা এরিয়া থাকে, যে এরিয়ার মধ্যে তারা একাকিত্বভাবে থাকতে চায়। দেখো, চতুর্থত হচ্ছে বালক বালিকা সবাইকে সমান সুযোগ দান করা। পঞ্চমত, শিক্ষার্থীদের শারীরিক গঠন সম্পর্কিত কোনো কথা না বলে। এরকম হতো না যে যারা একটু খাটো হতো, হ্যাঁ, তাদেরকে ধরো মানে টিচাররা বলতো এই যে বেটে এদিকে এসো, বা কেউ একটু যদি হেলদি হয় তাকে বলবে এই মোটু এখানে এসো। কারোর রং যদি একটু শ্যামবর্ণ হয় তাহলে তাকে বলতে পারে এই কালুয়া এদিকে এসো। এরকম ভাবে যে পাড়া গ্রামে মজার ছলে, মজা বলা ভুল, এটা একদম জঘন্য একটা ব্যাপার। তো এইভাবে যে অনেকে ডেকে থাকে, অনেক শিক্ষকও ডেকে থাকে এরকম ভাবে, তাই না? তো এই সব জিনিসগুলো কিন্তু
শারীরিক গঠন বা এই সমস্ত দিক থেকে লেগ পুল করা কিন্তু যাবে না। আর কি না, শিক্ষার্থীর আচরণকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করা। তার ভুল হতে পারে, সেই ভুলের জন্য তুমি তাকে বিস্পাট মার দিয়ে দিলে এরকম না করে তাকে তার যে আচরণ সেটাকে সহানুভূতির সঙ্গে তোমাকে দেখতে হবে। এটা শুধুমাত্র বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে নয়, যে কোনো শ্রেণীকক্ষেই কিন্তু এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে একজন শিক্ষক হিসাবে। তো শিক্ষকের ভূমিকা এই সবগুলো হয়ে থাকে। আর ভাষার অসুবিধা বেশ কিছু থাকে। যেমন যেহেতু প্রথমেই বলছি আমরা এখানে বিভিন্ন ভাষার শিক্ষার্থীরা থেকে থাকে, সেই কারণে ভাষাগত একটা অসুবিধা কিন্তু প্রধান বাধা এখানে। দেখো, যেমন শিক্ষকের মৌখিক বা লিখিত নির্দেশ সঠিকভাবে অনুসরণ করতে না পারা। আমি এখানে বাংলা বলছি, যদি কোনো একজন ছাত্র বা ছাত্রী থাকে যে বাংলা বোঝে না বা বাংলা লেখা পড়তে পারে না, তাহলে সে আমার ক্লাস কিছুই বুঝতে পারবে না। আমি যদি তাকে বাংলায় বলি উঠে দাঁড়াও, সে বুঝতে পারবে না, সে বসেই থাকবে, তাই না? তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু ওই বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে দেখা যায়। দেখা গেল যে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে কোনো একটা বাচ্চা ভর্তি হলো, সে একদম ছোট্ট বাচ্চা, তার হয়তো 3 বছর বয়স, সে স্ট্যান্ড আপ মানে কি সেটা জানে না। টিচার বারবার বলছে স্ট্যান্ড আপ, সে কিছু বুঝতে পারছে না, চারিদিকে তাকাচ্ছে আর বসেই রয়েছে, তাই না? তো এই জিনিসগুলো, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু হয় বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে। ভাষা বুঝতে একটা অসুবিধা হয় শিক্ষার্থীদের। দ্বিতীয়ত কি না, কোনো গল্প বা কোনো রচনা পড়ে বুঝতে না পারে। যেমন এটা তো বাচ্চাদের কথা বাদ দাও, বড়দেরও হয়ে থাকে, তাই না? যেমন ওই যে তোমাদের যে মক টেস্টগুলো নিচ্ছি, বাংলার ক্ষেত্রে তোমার বাংলা মাতৃভাষা বলে তুমি পড়তে পারছো। আমি এটা বলতে পারি যে তোমাদের যে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে এখন বাংলা আর ইংরেজির, যেহেতু ওই দুটো সিলেবাস প্রায় শেষের দিকে, সেই কারণে খুব তাড়াতাড়ি তোমাদের বাকি সাবজেক্টগুলো শুরু হবে, সিডিপি, ইভিএস আর ম্যাথ। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি লক্ষ্য করি, আমি কয়েকদিন ধরেই প্রত্যেকের স্কোরগুলো লক্ষ্য করছি তোমাদের, তো দেখতে পাচ্ছি যে ইংরেজিতে যাদের স্কোর 21, কারোর 19, কারোর 18, তাদের স্কোরই বাংলার ক্ষেত্রে কি চলে আসছে 22, 23, 24, তাই না? মানে এখানে দেখো, বাংলার ক্ষেত্রে কিন্তু একটা যেন সহজ সহজ ভাব কিন্তু আমাদের মনে হয়, এটা স্বাভাবিক। শুধু তোমাদের নয়, প্রত্যেক ব্যাচেই আমরা এই জিনিসটা খেয়াল করি। ঠিক আছে, বাংলার ক্ষেত্রে, কারণ বাংলার যে দুটো প্যাসেজ থাকে, সেই প্যাসেজ পড়ে তুমি বুঝতে পারো, সেটা তোমার মাতৃভাষা, সেই কারণে। কিন্তু ইংরেজির ক্ষেত্রে প্যাসেজ পড়তে, আনসিন প্যাসেজ দুটো পড়তে অসুবিধা হয়, মানে বুঝতে গিয়ে ভুল হয়ে যায়, উত্তর লিখতে গিয়ে ভুল হয়ে যায়। ঠিক এই একই জিনিস বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে হচ্ছে। আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠিয়ে দিলাম কোনো একটা বাচ্চাকে, সে ইংরেজি জানে না, তো তখন ইংরেজিতে সে কোনো কিছু লেখা থাকলে সেটাও পড়তে পারবে না, বা সেই ইংরেজিতে টিচার কোনো কিছু বোঝালে সেটাকেও সে কিন্তু অ্যাকুমুলেট করতে পারবে না। দেখো, তথ্য প্রকাশ করতে গিয়ে চিন্তাকে সংহত করতে না পারা। কোনো জিনিস, তথ্য প্রকাশ মানে কি, ধরো স্যার কোনো একটা কিছু জিজ্ঞেস করলেন, সেই জিনিসটা যখন বলতে যাবে, তখন সে যেটাকে মনে মনে ভাবছে সেই জিনিসটা কি বলতে না পারা। দেখো, তোমাকে যদি বলে দেওয়া হয় যে তুমি আহ, এখানে পড়তে এসছো কেন, তুমি টেট পাস করবে বলে। টেট পাস কেন করবে না, তুমি একজন শিক্ষক বা শিক্ষিকা হতে চাও। এবার তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি কেন শিক্ষক শিক্ষিকা হতে চাও, এত পেশা রয়েছে, তার থেকে বেতনও অনেক বেশি, অনেক পেশা এমন রয়েছে, তাহলে তুমি কেন শিক্ষক শিক্ষিকা হতে চাও। এবার তুমি পেয়ে গেলে কি তোমার ফিল্ডের একটা প্রশ্ন, খুব সুন্দরভাবে বলতে শুরু করলে যে হ্যাঁ, আমার ছোটবেলা থেকে এই ইচ্ছা, হ্যাঁ আমি শিক্ষকদের দেখে বড় হয়েছি, উনি আমার ইন্সপিরেশন, আমার মা বাবা আমাকে এটা বলেছেন, স্বপ্ন এটা, এই এই ধরনের কথাবার্তা সবাই বলে, সবাই বলছে। এবার তুমি যখন বাংলাতে এটাকে বলছো, দেখো খুব সুন্দরভাবে তুমি তোমার মনের ভাবটাকে প্রকাশ করে বলতে পারছো, তাই না? কিন্তু এই জিনিসটাকেই যখন তোমাকে বলা হবে যে ইংরেজিতে বলো, দেখো তুমি তোমার মনে মনে অনেক কিছু রয়েছে যে অনেক কিছু বলবো, কিন্তু বলতে গিয়ে আমরা সব কিছুকে গুছিয়ে ঠিকঠাকভাবে কিন্তু বলতে পারছি না, তাই না? তো এই জিনিসটাই কিন্তু হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রেও, যে তাদেরকে যদি কোনো জিজ্ঞেস করা হয় কোনো প্রশ্ন, যে নীল বিপ্লব সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করা হলো, এবার সে বাংলাতে, তার মাতৃভাষা বাংলা সম্পর্কে সে যথেষ্ট জানে, সে বলতে পারবে গুছিয়ে, কিন্তু যখন ইংরেজিতে জিজ্ঞেস করা হচ্ছে, সে তার যে ডাটা তার মধ্যে রয়েছে, যে তথ্য রয়েছে, সেই তথ্যটাকে ভাষাগত অসুবিধার কারণে পুরোপুরিভাবে তুলে ধরতে পারছে না। তো তথ্য প্রকাশ করতে গিয়ে এরকম অসুবিধা কিন্তু হয়ে থাকে, ভাষার অসুবিধার মধ্যে পড়ে এগুলো। আর কি না, কোনো শব্দ জিতে চলে জিভে চলে এলেও উচ্চারণ করতে না পারা, তাই না? মানে ডিফিকাল্টি, যে সমস্ত শব্দগুলো ডিফিকাল্ট শব্দ রয়েছে সেগুলোকে ঠিকঠাকভাবে উচ্চারণ করতে না পারা, এটাও একটা অসুবিধা হয় মাতৃভাষা ছাড়া অন্যান্য ভাষার ক্ষেত্রে। দেখো, নিজের বক্তব্য প্রকাশ করার সময় শব্দের বদলে অঙ্গভঙ্গি করা। দেখবে, যখন এই জিনিসটা হয় যে আমাদের মনে মনে অনেক কিছু আমরা ভাবছি, কিন্তু সেটাকে মুখ দিয়ে বলে বোঝাতে পারছি না, ঠিক আছে, তখনই দেখবে আমরা হাত পা নাড়াই, জেস্চার তখন আমাদের মধ্যে আসে। যখন টিচাররা কোনো কিছু তোমাদেরকে বোঝাচ্ছেন, কিন্তু তিনি মানে যতটা বোঝাবো বলে, যেভাবে বোঝাবো বলে ভাবছেন,
ঠিক ততটা যেন মুখ দিয়ে তিনি কেবল বলে বোঝাতে পারছেন না, তখনই কিন্তু তার হাত পা নড়বে, একটা বডি জেস্চার তৈরি হবে, অর্থাৎ হাত নেড়ে বোঝানোর যে ব্যাপারটা, এটা তখনই হয় যখন তোমার মনের মধ্যে মনে আছে অনেক কিছু তুমি বোঝাবে, কিন্তু মুখ দিয়ে সবটা প্রকাশ করতে পারছো না। তো এই জিনিসটা কিন্তু হয়ে থাকে যখন নিজের বক্তব্য প্রকাশ করার সময় শব্দের বদলে তারা অঙ্গভঙ্গি করে, কারণ তারা মনের পুরোপুরি ভাবটাকে কথার মাধ্যমে প্রকাশ করতে পারছে না, বিভিন্ন হাতের ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে। 6 নম্বর কি না, জানা সত্ত্বেও সঠিক উত্তর দিতে না পারে, এটা একটা ব্যাপক সমস্যা, তাই না? ধরো কোনো একটা ক্লাস 6-এর কোনো একটা বাচ্চা, তো সে ওই প্রথম ইংরেজিতে কি গল্প আছে বলতো, প্রথমেই ওই যে ভোলেনাথ রয়েছে, তাই না? সেই ভোলেনাথের ইংরেজি প্যাসেজ, তো ওটা পড়েছে, তুমি মানে পড়িয়ে দিয়েছো, সব কিছু করেছো। এবার ধরো প্রশ্ন এসছে যে ভোলেনাথ রাত্রিবেলাতে কি ধরে নিয়ে এসেছিল। তো যে যদি বাংলায় প্রশ্নটা হয় তাহলে সে খুব সুন্দরভাবে উত্তরটা বলতে পারবে যে ভোলেনাথ রাতের অন্ধকারে তার একটা বাঘকে তার গাধা মনে করে সেই বাঘটিকে ধরে নিয়ে এসেছিল, তাই না? কিন্তু এই প্রশ্নটাই যখন ইংরেজিতে লেখা থাকবে, সেই শিক্ষার্থী যদি ইংরেজিটা মানে প্রশ্নটা পড়ে মানেটা না বুঝতে পারে, তাহলে সে তার মধ্যে জানা আছে কিন্তু সে কিন্তু উত্তর করতে পারলো না। তো এই সমস্যাটা ভাষাগত অসুবিধার মধ্যে পড়ে, বিশেষ করে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে, জানা সত্ত্বেও তারা উত্তর দিতে পারে না। বিশেষ করে দেখবে সিটের দিতে গিয়ে এরকম হয়ে থাকে অনেক সময়, যে সিডিপির যেসব প্রশ্নগুলো, যারা ইংরেজি টার্মগুলো পড়ো না বা ইংরেজিতে সেরকম অভ্যস্ত নও সিডিপির, তারা ওই প্রশ্নটা বাংলাতে ব্যাখ্যা করে দিলে খুব সহজে উত্তর করতে পারবে, বা ইংরেজি পেডাগজির ক্ষেত্রে শেষের এমসিকিউগুলো সেগুলো বাংলায় বলে দিলে সঠিকভাবে খুব সহজে বলতে পারবে, কিন্তু ইংরেজিটা যদি সরাসরি না হেল্প করা হয় তাহলে ভুল হয়ে যাচ্ছে, তাই পারছো না। তো এই জিনিসটাই বাচ্চাদের মধ্যে হয়। দেখো ভাষার অসঙ্গতি দেখা যায়, এই ডিসঅর্ডার দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে এক্সপ্রেসিভ আর একটা হচ্ছে রিসেপটিভ। তোমরা একটু কমেন্টে লিখবে যে এই যে রিসেপটিভ স্কিল আমরা পড়েছিলাম না, LSRW, এর মধ্যে কোনটা কোনটা রিসেপটিভ আর কোনটা কোনটা এক্সপ্রেসিভ, মানে প্রকাশমূলক দক্ষতা আর গ্রহণমূলক দক্ষতা বাংলাতে যেটাকে বলে, কোনটা কোনটা এটা একটু লেখো, দেখি কার কার মনে আছে। আর তারপর আমরা দেখো এই দুটোকে আলোচনা করি। তো দুই প্রকারের অসঙ্গতি দেখা যায়, একটা হচ্ছে যে দেখো যখন আমি তোমাকে ইংরেজিতে পড়াচ্ছি, ঠিক আছে, তুমি শুনতে পাচ্ছ সব কিছু কিন্তু তুমি কিছু বুঝতে পারছো না, কারণ কি তোমার ইংরেজি ভাষাটা সেরকমভাবে দক্ষ নাও, তুমি শুনে বুঝতে পারছো না। এটা হচ্ছে তোমার গ্রহণমূলক অসঙ্গতি বা রিসেপটিভ ডিসঅর্ডার। ঠিক আছে, রিসেপটিভ ডিসঅর্ডার অর্থাৎ কোনো একটা ভাষা, সেই ভাষা সম্পর্কে আমাদের জ্ঞান যথেষ্ট পরিমাণে না থাকার কারণে আমরা সেই ভাষা সম্পর্কিত জ্ঞানকে গ্রহণ করতে অসমর্থ হচ্ছি। আর প্রকাশমূলক অসঙ্গতি কি না, তোমাকে বলা হলো যে ইংরেজিতে তোমার সম্পর্কে কিছু বলো, তো তুমি সেটা বলতে গিয়ে প্রকাশ করতে গিয়ে ভাষাগত জ্ঞানের দুরহের জন্য সেটা করতে পারছো না। এই জিনিসটা হচ্ছে কিন্তু প্রকাশমূলক অসঙ্গতি, বা যেটাকে আমরা এক্সপ্রেসিভ ডিসঅর্ডার বলছি। ঠিক আছে, তাহলে এই দুটো আশা করি বোঝা গেল। প্রকাশমূলক অসঙ্গতি কি না, যখন আমরা কোনো কিছু জানি কিন্তু বলতে গিয়ে বলতে পারছি না, সেটা প্রকাশমূলক অসঙ্গতি। আর গ্রহণমূলক অসঙ্গতি কি না, কেউ একটা আমাদেরকে কিছু বলছে কিন্তু সেই ভাষা আমরা জানি না বলে তার বক্তব্য শুনে আমরা বুঝতে পারছি না, এটা হচ্ছে গ্রহণমূলক অসঙ্গতি। ঠিক আছে, দেখো প্রকাশমূলক অসঙ্গতি বা এক্সপ্রেসিভ ডিসঅর্ডার শিক্ষার্থীর প্রকাশ করার অক্ষমতাকে প্রকাশমূলক অসঙ্গতি বলে, মানে মনের ভাবকে প্রকাশ করতে অক্ষম হচ্ছে সে, কোনো বিষয়ে সার্থকভাবে প্রকাশ করতে না পারা, দীর্ঘ বাক্য ব্যবহার করতে না পারা, এছাড়া রয়েছে দেখো ধারণা অনুযায়ী উপযুক্ত শব্দ ব্যবহার করতে না পারা, গল্প বলতে বা লিখতে অসুবিধা, কথা বলার সময় অনেক শব্দ ব্যবহার করা, এটা কম হতো, অনেক কম শব্দ ব্যবহার করা, এছাড়া গ্রামাটিক্যাল বিভিন্ন এরর হয় তাদের মধ্যে, কোনো গল্প শোনার পর পুনরায় বলতে না পারা, তো এগুলো সব কিন্তু আমাদের প্রকাশমূলক দক্ষতার মধ্যে পড়বে। তো এখান থেকে প্রশ্ন কেমনভাবে আসবে যে নিচের কোনটি ভাষা শিক্ষণে প্রকাশমূলক অসঙ্গতি, এরকমভাবে মানে প্রকাশমূলক অসঙ্গতি জানতে চেয়েছে, অর্থাৎ এবার তোমাকে দেখতে হবে যে কোন অপশনটায় শিশু জানে কোনো কিছু কিন্তু সে বলতে পারছে না কাউকে। সেটা দেখো, দীর্ঘ বাক্য ব্যবহার করতে না পারা, তার মানে এটা আমরা বুঝতে পারবো যে দীর্ঘ বাক্য বুঝতে পারছে না, ব্যবহার করতে পারছে না, মানে সে জানে অনেক কিছু কিন্তু সেটা জানাতে পারছে না, প্রকাশ করতে পারছে না, তাই না? তো এইভাবে কিন্তু আমাদের অপশনগুলো খুঁজতে হবে। প্রশ্ন এইভাবেই দেবে তোমাদের যে নিচের কোনটি এক্সপ্রেসিভ ডিসঅর্ডার বা প্রকাশমূলক অসঙ্গতির মধ্যে পড়ে। ঠিক আছে,
আর রয়েছে গ্রহণমূলক অসঙ্গতি। গ্রহণমূলক অসঙ্গতি কি? গ্রহণ মানে কোনো কিছুকে রিসিভ করা, অর্থাৎ আমি বলছি, আমি যদি এখন চাইনিজ ভাষাতে পড়াতে লাগি, তাহলে তোমাদের মধ্যে এই গ্রহণমূলক অসঙ্গতি এটা কিন্তু দেখা যাবে। অর্থাৎ তোমরা কানে শুনতে পাবে যে স্যার চুং ভুং ভুং এইসব কিছু বলছে, কিন্তু কি বলছে সেটা বুঝতে পারবে না, তাই না? এটা হচ্ছে গ্রহণমূলক অসঙ্গতি। দেখো, জটিল বাক্য ভালোভাবে বুঝতে না পারা, তো বুঝতে পারছে না, এই এই লাইনটা দেখি আমরা বুঝতে পারবো যে এটা প্রকাশমূলক নয়, গ্রহণমূলক। তার কারণ হচ্ছে সে বুঝতে পারছে না, মানে সে শুনছে অন্য কারো থেকে, তার মানে এটা গ্রহণমূলক অসঙ্গতি। বয়সের তুলনায় ভাষা দক্ষতা অনেক কম হওয়া, অর্থাৎ বয়স হয়তো তার 30 বছর বয়স, কিন্তু ভাষার দক্ষতা, যে লোকালিটিতে আছে, সে গুজরাটে রয়েছে, সে পশ্চিমবাংলায় থাকতো, গুজরাটি ভাষা এখনও সেইভাবে শিখে উঠতে পারেনি। তৃতীয়ত হচ্ছে কি না, মৌখিক ও লিখিত নির্দেশ ঠিকমতো অনুসরণ করতে না পারা। মৌখিক নির্দেশ এবং লিখিত নির্দেশকে ঠিকঠাক অনুসরণ করতে পারে না। চতুর্থত দেখো, গল্প বা কোনো রচনার যে মূল বক্তব্য সেটা বুঝে উঠতে না পারা। ঠিক আছে, এই সমস্যাও কিন্তু দেখা যাচ্ছে, এগুলো সব কিন্তু গ্রহণমূলক অসঙ্গতির মধ্যে পড়ছে। দেখো, যখন তুমি কোনো একটা বই পড়ছো, বই পড়ে বইটাই কি লেখা রয়েছে, বা কোনো একটা গল্প পড়ে গল্পটাই কি বলতে চাওয়া হয়েছে, সেটাকে যখন তুমি বুঝতে পারলে না, তো সেটা তার মানে কি, সেখান থেকে তুমি জ্ঞান গ্রহণ করতে পারলে না। তো সেই কারণেই সেটা কিন্তু গ্রহণমূলক অসঙ্গতির মধ্যে পড়ছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসবেই, যে কোনটি গ্রহণমূলক অসঙ্গতি নয়, কোনটি প্রকাশমূলক অসঙ্গতি, কোনটি প্রকাশমূলক অসঙ্গতি নয়, এই জিনিসগুলো। এইটা যদি কেউ বুঝতে না পারো, আবারও বলছি, আবার আমাকে এক্ষুনি বলো, আমি আবার বুঝিয়ে দেবো যে কোনটা কোনটা প্রকাশমূলক অসঙ্গতি, কোনটা কোনটা গ্রহণমূলক অসঙ্গতি। ঠিক আছে, এই যে 5-6টা অপশন আছে, এর মধ্যেই যে দেবে তা নয়, তোমাকে ওরা বানিয়ে যা কিছু দিতে পারে। মানে এইটুকু শুধু ধারণা রাখো যে গ্রহণমূলক আর প্রকাশমূলক কোনটা বটে আর কোনটা নয়, সেটা অপশন থেকে আলাদা করতে পারবে কিনা। দেখো, অনেক ক্ষেত্রে শব্দের অর্থ বুঝতে না পারা। তো দেখো, কোনো শব্দের অর্থ বুঝতে পারছে না, তার মানে এরকম হয় না যে আনসিন প্যাসেজ তোমরা পড়ছো, পড়তে পড়তে হঠাৎ করে একটা টাফ ইংলিশ ওয়ার্ড তোমরা পেলে, সেই ইংলিশ ওয়ার্ডটার মানে কি সেটা তোমরা বুঝতে পারছো না, তাহলে কি এটা কোন ধরনের অসঙ্গতি? গ্রহণমূলক অসঙ্গতি। মানে সেটার মানেটা তুমি গ্রহণ করতে পারছো না, সেটা থেকে জ্ঞানটা তুমি গ্রহণ করতে পারছো না। তো এরকম কোনো শব্দের অর্থ এরকমভাবেও তোমাকে ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দিতেই পারে যে আম, কোনো শব্দের অর্থ বুঝতে না পারা কোন ধরনের অসঙ্গতির মধ্যে পড়ে, গ্রহণমূলক, প্রকাশমূলক, গ্রহণ এবং প্রকাশমূলক, নাকি শুধুমাত্র প্রকাশমূলক। ঠিক আছে, তো এরকমভাবে তোমাকে অপশনগুলো দেবে। তারপর দেখো, এই দুটো, এই যে গ্রহণ আর প্রকাশ, এই দুটো পর্যন্ত কারোর অসুবিধা যদি থাকে আমাকে বলবে, কমেন্ট করো যদি কারোর অসুবিধা থাকে, তারপরে আমি এগোচ্ছি। কারো কোনো সমস্যা আছে কি, যেটুকু বললাম এত দূর পর্যন্ত? না, মিলিয়ারা, আসমিনা, ওকে, ঠিক আছে। আজকের টপিক হচ্ছে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে ভাষাদান। আর লিসেনিং অ্যান্ড রিডিং হচ্ছে রিসেপটিভ, কৃষ্ণেন্দু বলেছে, ভেরি গুড। ওকে, নেক্সট আমরা দেখি, দেখো, শিক্ষণগত অক্ষমতা যুক্ত শিশু এবং তাদের সমস্যা। তো যখন কোনো কোনো শিশু শিক্ষণগত অক্ষমতা যখন থাকছে, তার মধ্যে দুই প্রকারের অক্ষমতা থাকতে পারে। একটা হচ্ছে কি না, তার মধ্যে লো আইকিউ থাকতে পারে, তার বুদ্ধিমত্তা কম, ইন্টেলিজেন্ট কোশ্চেন কম রয়েছে তার মধ্যে, অর্থাৎ হতে পারে সে বিলো 75 বা বিলো 90। ঠিক আছে, 75 কম বা 90-এর কম যখন তার আইকিউ, তারাও হবে কি শিখন অক্ষমতা যুক্ত শিশু। আর একটা হতে পারে কি না, আরেকটা হতে পারে লার্নিং ডিসঅর্ডার যদি তার মধ্যে থাকে, অর্থাৎ রোগ। এই লার্নিং ডিসঅর্ডার যেটা খুব ভয়ানক এক প্রকার রোগ, খুব মারাত্মক এক প্রকার রোগ, যে রোগটা সারা জীবনে কখনো কোনোভাবে এখনো পর্যন্ত ঠিক করা সম্ভবপর নয়। অর্থাৎ যে কোনো একটা শিশুর যদি ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, আফাসিয়া, ডিসপ্রাক্সিয়া, এরকম যে কোনো ডিসক্যালকুলিয়া কোনো একটা অক্ষমতা থাকে, সেটা তার জীবন থেকে আমৃত্যু সারা জীবন থাকবে, কখনো সেটাকে ঠিক করা কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। তো এই শিক্ষণ অক্ষমতা
দুই প্রকারের হচ্ছে, তাহলে দুটো দিক থেকে, একটা হচ্ছে লো আইকিউ যাদের রয়েছে 75 বা 90, এদের ক্ষেত্রেও সেই জিনিসটা ওই একই এসে দাঁড়ায় যে এদের আইকিউ 75 আছে, তুমি কোনো কিছু খাইয়ে ব্রেনোলিয়া খাইয়ে তাদের আইকিউ 120 করতে পারবে না, অর্থাৎ তাদের আইকিউ এই 75 হয়েই থাকবে, তারা সেই সিএমআর এর অন্তর্গতই থাকবে। ঠিক আছে, আর একটা হচ্ছে ডিসঅর্ডার বা রোগ যে সমস্ত থাকে, এই রোগগুলোকে আমাদের একটু জানতে হবে। তো ডিসলেক্সিয়া যেমন এর একটা রোগ, ডিসলেক্সিয়া হলো একটি সাধারণ শিখন অক্ষমতা যা পড়া লেখা এবং বানান করাকে কঠিন করে তোলে। ঠিক আছে, লেখার অক্ষমতা কিন্তু নয়, এটা লেখার পুরোপুরি অক্ষমতা নয়, মূলত পড়ার ক্ষেত্রে, পড়া এবং বানান করার ক্ষেত্রে, মানে রিডিং পড়তে পারে না, রিডিং পড়তে গিয়ে CAT, এটাকে TAC এরকমভাবে ট্যাক, মানে ক্যাটকে পড়বে ট্যাক। ঠিক আছে, এরকম ম্যাটকে পড়বে ট্যাম, এরকম সমস্যাগুলো দেখা যায়, ম্যাটকে পড়বে ট্যাম, ক্যাটকে পড়বে ট্যাক, এরকম মানে রিডিং পড়তে গিয়ে তাদের মধ্যে সমস্যা দেখা যায়। এছাড়া মৌখিক অসামঞ্জস্যতা দেখা যায়, যেমন কথা বলতে গিয়ে, সাধারণ কথাবার্তা বলতে গিয়ে তাদের মুখ থেকে লালা পড়বে, কথা জড়িয়ে যাবে, কথা স্পষ্ট হবে না, কথা বলতে গিয়ে কোথায় কি বলতে হবে সেই সম্পর্কে তাদের ধারণা জন্মাবে না। এবার প্রত্যেকটা বাচ্চার মধ্যে প্রথম দিকে কারো কারোর মধ্যে এই জিনিসটা থাকে খুব অল্প, মানে একদম ছোট্ট বয়সে, তাই চিন্তা করার কিছু নেই, কিন্তু তার বয়স ধরো 6 বছর, 5 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, কিন্তু এই ধরনের কোনো জিনিস যদি তখনও পর্যন্ত বিদ্যমান থাকে, তাহলে হতে পারে তার শিখন অক্ষমতা রয়েছে। ঠিক আছে, দেখো তবে ডিসলেক্সিয়া একমাত্র শিখন সমস্যা নয়, অনেক অন্যান্য অনেক ধরনের শিখন অক্ষমতা রয়েছে যা শিশুদের শেখার ক্ষমতাকে প্রভাবিত করে। তো এই ডিসলেক্সিয়া কি, না ডিসলেক্সিয়া আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কের ভাষা প্রক্রিয়াকরণ অংশ, দেখো আমাদের ব্রেনের যে বিভিন্ন অংশগুলো রয়েছে, লেফট লোব বলো, রাইট লোব বলো, এছাড়া বিভিন্ন গ্ল্যান্ড রয়েছে, সেগুলো প্রত্যেকে নিজের নিজের কাজ রয়েছে, যেমন এই যে সামনের অংশ, এটা আমাদের ভারসাম্য রক্ষা করছে। তো তো এই অংশটা যদি কেটে দেওয়া হয় তাহলে সেই ভারসাম্য রক্ষা করা যায় না। তোমরা সিডিপিতে যারা পরবর্তীতে আরও পড়াশুনো করবে সিডিপি নিয়ে, বা এডুকেশন যাদের সাবজেক্ট আছে, তারা জানতে পারবে যে একজন মনোবিজ্ঞানী ছিলেন, তিনি মেমোরি বা স্মৃতির ওপরে পরীক্ষা করতেন। তো স্মৃতির ওপর পরীক্ষা করার সময় তিনি ইঁদুরকে বেছে নিয়েছিলেন, এবং ওই ইঁদুরদের মধ্যে এই র্যাটের মধ্যে এক প্রকারের অনুবর্তন তিনি ঘটিয়েছিলেন, সেই প্যাভলভের অনুবর্তনের মতোই। ঠিক আছে, যে খাঁচার মধ্যে এই জায়গায় খাবার দেওয়া থাকবে, তারা প্রত্যেকে যখন খিদে পেত ওই জায়গায় যেত এবং খাবার পেয়ে যেত, অর্থাৎ প্রত্যেকটা ইঁদুর ওই খাঁচার মধ্যে, তারা কিন্তু জেনে গেছিল যে এই জায়গাতে দৌড়ে গিয়ে এখানে খাবার আসবে, এখানে খাবার আছে। ঠিক আছে, এই জিনিসটা, এবার এই জিনিসটা তাদের শেখানোর পরে প্রত্যেকটা ইঁদুরকে অপারেশন করে ব্রেনের এই সামনের অংশকে কেটে বাদ দিয়ে দিয়েছিল, এবং যে কয়েকটা ইঁদুর বেঁচে ছিল, সবাই বাঁচেনি, যে কয়েকটা ইঁদুর বেঁচে গেছিলো তারা কিন্তু সাময়িকভাবে ভুলে গেছিলো। ঠিক আছে, সাময়িকভাবে ভুলে গেছিলো যে খাবার কোথায় আছে, এরকম বিভিন্ন জায়গায় শুনে থাকবে যে অ্যাক্সিডেন্টের ফলে মাথায় আঘাত লেগে তার মানুষ ভুলে যায়, তাই না, নিজের লোকেদের চিনতে পারে না, এরকম সমস্যা। তো এটা ইঁদুররা সাময়িকভাবে কিন্তু ভুলে গেছিলো। পরবর্তীতে তিনি কি লক্ষ্য করেন যে কয়েক মাস পরে তাদের মধ্যে আবার সেই স্মৃতিগুলো ফিরে আসছে, অর্থাৎ এই যে অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছে তার পরবর্তী পার্শ্ববর্তী যে অংশগুলো রয়েছে, সেই কোষগুলো, সেই স্নায়ু কোষগুলো ওই আগের কোষের কাজগুলো করতে শুরু করেছিল। তো এটা আমাদের এখন না জানলে হবে, হায়ার স্টাডি করলে তখন তোমরা এগুলো পড়বে। দেখো, তো এই যে ডিসলেক্সিয়া সেই ক্ষেত্রে হয় এইভাবে, আমাদের যদি কোনো মস্তিষ্কের যে যে অংশটা রিডিং পড়ার ক্ষেত্রে বা কথা বলার জন্য নিয়ন্ত্রণ করে আমাদের শরীরকে, সেই অংশে যদি ছোটোবেলায় কোনোভাবে কোনো আঘাত লাগে, বা জেনেটিক্যালিও এই ডিসঅর্ডারগুলো কিন্তু ছড়িয়ে পড়ে, মানে বাবা মায়ের জিন থেকে। ঠিক আছে, তো সেখান থেকে ওই অংশ মস্তিষ্কে যদি ঠিকঠাক ম্যাচিওর না হয়, তো সেই সমস্ত শিশুদের ক্ষেত্রে এই ডিসলেক্সিয়া কিন্তু দেখা যায়। দেখো, এটি অন্যান্যদের তুলনায় আলাদাভাবে কাজ করে, এটি শব্দকে চিনতে, শব্দকে অক্ষরে বিভক্ত করতে এবং শব্দকে উচ্চারণ করতে সমস্যার সৃষ্টি করে। এই ডিসলেক্সিয়া, মানে ডিসলেক্সিয়া যার থাকবে সে ভালো করে রিডিং পড়তে পারবে না, সে ভালো করে কথা বলতে পারবে না। ডিসলেক্সিয়া লক্ষণ কি, না পড়তে অসুবিধা হবে, শব্দ উচ্চারণ করতে গিয়ে ভুল হবে, বানানে ভুল হবে। এবার ছোটোখাটো দু একটা বানান ভুল মানেই ডিসলেক্সিয়া তা নয়, সমস্ত বানানই ভুল তার। ঠিক আছে, পড়ার গতি কম হবে, পড়ার সময় ক্লান্তি অনুভব হয়, এবং লেখার সময় আকারে উল্টো অক্ষর উল্টে যায় অনেক সময়। ঠিক আছে, এবার এখানে জানাই ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়ার মধ্যে তফাৎ কি। দেখো, ধরো এই যে ক্যাট, এটাকে কোনো একটা শিক্ষার্থী যখন লিখছে, তখন সে এরকমভাবে CTA লিখছে। ঠিক আছে, কারকে যখন লিখছে সে
RAC এরকমভাবে লিখছে মাঝে মাঝে। তো এইটা হচ্ছে ডিসলেক্সিয়া। আর ডিসগ্রাফিয়া যার থাকবে সে কোনোভাবেই এরকমভাবে কন্ট্রোল করে এরকমভাবে অনেক চেষ্টা করে সিটাও লিখতে পারবে না। সে সি লিখলে তার এরকম সিটা হবে, মানে সে লিখতেই পারবে না। আর ডিসলেক্সিয়া যার থাকবে, ডিসগ্রাফিয়াতে লিখতেই পারবে না, আর ডিসলেক্সিয়া যার থাকবে সে লিখতে গিয়ে উল্টো পাল্টা লিখবে। ঠিক আছে, এইটা হচ্ছে ডিসলেক্সিয়া আর ডিসগ্রাফিয়ার মধ্যে লিখনগত যে পার্থক্য সেটা। এছাড়া ডিসলেক্সিয়াতে মৌখিক অসামঞ্জস্যতা দেখা যায়। আচ্ছা, এবার দেখো ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া হচ্ছে কি ক্যালকুলিয়া থেকে মনে রাখবে ক্যালকুলেটর। তো ক্যালকুলেটরে যেমন গণিতের হিসাব নিকাশ করা হয়, ডিসক্যালকুলিয়া যাদের যে অক্ষমতা, সেখানে শিক্ষার্থীরা গাণিতিক হিসাব নিকাশ করতে পারে না, গণিত ভীতি তাদের মধ্যে থাকে। ঠিক আছে, গণিতের ধারণা বোঝা এবং গণিতের সমস্যা সমাধান করার ক্ষেত্রে তাদের মধ্যে সমস্যা দেখা যায়, এটা হচ্ছে ডিসক্যালকুলিয়া। এরপর আসি ডিসগ্রাফিয়া। গ্রাফ কথার অর্থই হচ্ছে লেখা, আমরা পড়েছি আগে ইংরেজি পেডাগজিতে, গ্রাফ কথার অর্থ হচ্ছে রেখা বা লেখা, দাগ দেওয়া। ঠিক আছে, তো লেখার ক্ষেত্রে যে সমস্যা হয়, যেমন অক্ষরের আকার আকৃতি নিয়ন্ত্রণ, এই ধরনের সমস্যাকে ডিসগ্রাফিয়া বলা হয়। ডিসপ্রাক্সিয়া কি, এটা নতুন মনে রাখবে, শারীরিক সমন্বয় এবং দক্ষতা অর্জনের ক্ষেত্রে সমস্যা। শারীরিক সমন্বয় মানে কি, দেখো তুমি চাইলেই তোমার দুটো হাতকে সমানভাবে ওপর দিয়ে ওঠাতে পারবে, তাই না? তুমি যদি চাও সমানভাবে তোমার একটা পা এবং একটা হাতকে নাড়াতে পারবে। তো এই জিনিসগুলো হচ্ছে শারীরিক সমন্বয়। ডিসপ্রাক্সিয়া যাদের থাকে তাদের নার্ভাস সিস্টেম দুর্বল থাকে, স্নায়ুতন্ত্র দুর্বল থাকে, তারা এই জিনিসগুলো পারে না, শারীরিক সমন্বয় করতে পারে না। ঠিক আছে, শারীরিক সমন্বয় যেমন ধরো দুটো চোখকে তারা একটা জিনিসের উপরে স্থির রাখতে পারবে না, তাই না, মনোযোগ রাখতে পারবে না, এই জিনিসগুলো, এটা হচ্ছে ডিসপ্রাক্সিয়া। এরপর হচ্ছে মনোযোগ ঘাটতি অতি সক্রিয়তা বিধি, এই জায়গা থেকে প্রশ্ন আসে পুরো নাম থেকে, ADHD। এর পুরো কথা হচ্ছে অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। মানে এই যে হাইপার অ্যাক্টিভিটি, এই কথায় মনে রাখবে যে এই ADHD, এই ডিসঅর্ডার যার মধ্যে রয়েছে, যে শিশুর মধ্যে, সে মানে চরম লেভেলের চঞ্চল সে। ঠিক আছে, মানে এত এত বেশি সে চঞ্চল যে কোনো জিনিসের প্রতি সে মনোযোগ দিতে পারে না। হাইপার অ্যাক্টিভিটি কথার অর্থ হচ্ছে তার অ্যাক্টিভনেস প্রচুর হাইপার লেভেলের, সেই কারণে সে কোনোভাবেই শান্ত থাকতে পারে না। তো দেখো, মনোযোগকে কেন্দ্রীভূত করতে বা শান্ত থাকতে বা কোনো কাজ সম্পন্ন করতে অসুবিধা। দেখো, আমাদের প্রত্যেকের মধ্যেই এই চঞ্চলতা দেখা যায়। মনোযোগের বিদোলন আমরা পড়েছিলাম অনেক আগে। তো মনোযোগের বিদোলনের সংজ্ঞাতেই রয়েছে যে মনোযোগ, কোনো একটা বস্তুর প্রতি যে ডিপ মনোযোগ, সেটা থাকে +-2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ডের একটু বেশি বা 2 সেকেন্ডের একটু কম, তার বেশি কিন্তু মনোযোগ আমরা ধরতে পারি না, করতে পারি না। মনোযোগ হঠাৎ করে রিপ্লেস হয়ে যায় অন্য জায়গায়, তারপরে আমাদের মস্তিষ্ক আবার সেটাকে ফিরিয়ে আনে, কিন্তু এই সময়টা এতই কম যে আমরা বুঝতে পারি না। এই জিনিসটাকে মনোযোগের বিদোলন বলে, মানে মনোযোগ ছিটকে যাওয়া আবার ফিরে আসা। এই যে দোলনা যেমন একবার এদিকে একবার এদিকে যায়, সেরকম। তো এই যে ADHD যাদের থাকে, এর পুরো কথাটাও মনে রাখবে, অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা অতি সক্রিয়তা, মনোযোগের অতি সক্রিয়তা ব্যাধি। তারা কোনো জিনিসের প্রতি এই +-2 সেকেন্ড তো দূরের কথা, 1 সেকেন্ডও তারা মনোযোগ রাখতে পারে না। এই ধরনের শিক্ষার্থীরা শিক্ষণের জন্য সম্পূর্ণভাবে অনুপযুক্ত, কোনোভাবেই তাদেরকে কিচ্ছু শেখানো যায় না। এরপরে রয়েছে আফাসিয়া। আফাসিয়া কি না, আফাসিয়া হলো, এটাও অনেকটা ওই যে আমাদের ডিসলেক্সিয়া যেটা বললাম সেই মতোই, ভাষা সংক্রান্ত একটা ডিসঅর্ডার, এই প্রকারের ব্যাধি। আমাদের মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশ ভাষা ব্যবহারের দিকে নিয়ন্ত্রণ করে, কোনো কারণে সেই অংশ ক্ষতিগ্রস্ত হলে বা আঘাত পেলে সেই মানুষের আফাসিয়া হয়। মানে আফাসিয়াতে কি, যে সে একদমই কথা বলতে পারে না তা নয়, সে কথা বলতে পারে, উচ্চারণ ঠিক থাকে, কিন্তু পাগলের মতো কথা বলে। পাগল মানুষ যারা যারা কথা বলে, যে অপ্রাসঙ্গিক কথাবার্তা তারা বলে, হ্যাঁ, তো সেই ধরনের যে অক্ষমতা, সেই ধরনের ব্যাপার, সেটাকেই আফাসিয়া বলছি আমরা। আর অটিজম হচ্ছে কি, অটিজম হচ্ছে মানে একগুঁয়ে প্রকৃতির। সে সমাজে কারোর সাথে মিশবে না, সমাজের কারোর সাথে ভালো সম্পর্ক রাখবে না, কারোর সাথে মানিয়ে নিয়ে চলতে পারবে না। তো এই ডিসঅর্ডারকে অটিজম বলা হচ্ছে। সামাজিকীকরণে অক্ষমতা, অর্থাৎ সমাজে সবার সাথে মিলেমিশে থাকার সক্ষমতা সেই শিশুদের মধ্যে থাকে না, সামাজিক যোগাযোগ রক্ষা করতে তারা পারে না। ঠিক আছে, শিখন সমস্যার বেশ কিছু কারণ রয়েছে। দেখো, শিখন সমস্যার সঠিক কারণ এখনো পর্যন্ত অজানা, যে কেন হয়। তবে মনে করা হয় যে জিনগত বিশেষ কিছু কারণে এবং পরিবেশগত বেশ কিছু কারণ, এই দুটো কারণের জন্য, মানে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই দুটো, বংশগতি ও পরিবেশ, এই দুটো কারণের কারণে আমাদের শিখন সমস্যা কিন্তু বাচ্চাদের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, এটা
এটা যেহেতু জেনেটিক্যালি থাকে, তাই যদি কোনো একটা মানুষ যার মধ্যে শিখন অক্ষমতা রয়েছে, সেই শিখন অক্ষমতা যুক্ত মানুষ তাদের যদি সন্তান হয়, তো তাদের সন্তানের মধ্যেও জেনেটিক্যালি 100% এই শিখন অক্ষমতা কিন্তু থাকবেই থাকবে। ঠিক আছে। শিখন সমস্যার চিকিৎসা রয়েছে কি না, এখনো পর্যন্ত এই রোগ নিরাময়ের কোনো রকম চিকিৎসা ব্যবস্থা নেই। বিশেষ 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 করে এই ধরনের রোগগুলো চিকিৎসার জন্য নর্মাল ডাক্তারবাবুর কাছে তো চিকিৎসা হয় না, এগুলো মনোবিদদের কাছ থেকে চিকিৎসা করাতে হয়। ঠিক আছে, যারা যারা পাগল মানুষদের চিকিৎসা করেন সেই ধরনের ডাক্তারবাবুরা। তবে বিভিন্ন ধরনের চিকিৎসা এবং হস্তক্ষেপ শিখন সমস্যা সম্পন্ন ব্যক্তিকে তাদের দৈনন্দিন জীবনে আরও সফল হতে সাহায্য করে। মানে পুরোপুরি 100% নিরাময় করা কখনোই সম্ভব নয়, তবে অনেক চেষ্টা করে তাদেরকে কিছুটা পরিমাণ কিন্তু সভ্য মার্জিত পর্যায়ে নিয়ে আসা যায়। ঠিক আছে। তো এতদূর পর্যন্ত আমাদের এই চ্যাপ্টারটা ছিল তোমাদের। এবার বলো তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা, প্রশ্ন দেওয়া হয়নি, প্রশ্ন তোমরা মক টেস্টে তো পাবেই এগুলো থেকে। এইটুকু পর্যন্ত যতটা বললাম, কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলবে। ডিসপ্রাক্সিয়া, ওকে। ডিসপ্রাক্সিয়া বলে দিচ্ছি, আর বলো ডিসপ্রাক্সিয়া ছাড়া আর কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি একবারে সবগুলো বলে দিচ্ছি। ডিসপ্রাক্সিয়া, বলো আর কারো কোনো সমস্যা আছে? ডিসপ্রাক্সিয়াটা, হ্যাঁ পিয়ালি বলে দিচ্ছি। আফাসিয়া, তাই তো? বলে দিন, আর আফাসিয়াটা বেশ। দেখো, আহ, বেশ, ডিসপ্রাক্সিয়াটা তোমরা এবার বাংলা থেকে বেরিয়ে একটু সিডিপির জগতে এসো, দেখো বুঝতে পারবে। আমরা মোটর ডেভেলপমেন্ট পড়েছি, তাই তো পিয়ালি? পড়েছো দুই প্রকারের মোটর ডেভেলপমেন্ট, একটা হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট, তাই তো? সঞ্চালনমূলক বিকাশ, যেটা গ্রস মোটর হচ্ছে যেমন দৌড়ানো লাফানো, ফাইন মোটর যেমন লেখা ছবি আঁকা, তাই না? তো এই যে ডিসপ্রাক্সিয়া যারা, তারা কোনো রকম মোটর ডেভেলপমেন্ট তাদের মধ্যে হয় না, না তারা গ্রস ডেভেলপমেন্ট করতে পারে না ফাইন। মানে আহ, ধরো কোনো একটা সূক্ষ্ম কাজ তুমি তাকে দিলে, যেমন একটা সূঁচের মধ্যে সুতো ঢোকানো, বা ধরো কোনো ছবির মধ্যে রং করা, তো তাদের যে হাতের যে পেশি বা পায়ের পেশি যে কাজটাই দিচ্ছ, সেখানে যে পেশিটা কাজ করছে, সেই পেশিটা অতটা ফাইনভাবে কাজ করতে পারে না। মানে ছোট বাচ্চাদেরকে একটা তুমি ছোট্ট জায়গাকে রং করতে দেবে, ধরো একটা ছোট্ট বাচ্চাকে তুমি এরকমভাবে একটা ফুল এঁকে দিয়েছো, একদম বাচ্চাদের কথা বলছি, ধরো 3 বছর বয়স তার, তাকে রং করতে দেবে, সে যখন রং করবে দেখবে এরকমভাবে ফুলের পাপড়ির বাইরে বাইরে রং বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকমভাবে এটা আস্তে আস্তে সবার ঠিক হয়ে যায়। এটাও কিন্তু এইটাই হচ্ছে এটারই বড় রূপ হচ্ছে ডিসপ্রাক্সিয়া। অর্থাৎ সে তুমি, তোমার যদি ডিসপ্রাক্সিয়া থাকে, তাহলে তুমি তোমার শরীরের পেশিকে ঠিকঠাক মতো সঞ্চালন করতে পারবে না। লিখতে গিয়ে লেখা বেঁকে যাবে, রং করতে গিয়ে রং বাইরে বেরিয়ে যাবে, যে কোনো কাজের ক্ষেত্রে হাঁটতে গিয়ে সে পড়ে যেতে পারে। ঠিক আছে। মানে শারীরিক যে সমন্বয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে সমন্বয়, হাত চালানো পা চালানো, এই ক্ষেত্রে সমস্যা দেখা যায়। এটা হচ্ছে ডিসপ্রাক্সিয়া। মনে রাখবে কিভাবে? মনে রাখার হ্যাঁ, মনে রাখার আমি একটা ট্রিক বলে দিই। দেখো, ডিসপ্রাক্সিয়ার মধ্যে কি রয়েছে, প্রাক্সিয়া থেকে প্র্যাকটিস, এই জিনিসটা মনে রাখবে। ডিসপ্রাক্সিয়া থেকে কি প্র্যাকটিস। এবার কি প্র্যাকটিস করছো তুমি? তোমার ফুটবলের ম্যাচ আছে, তুমি ফুটবল খেলা প্র্যাকটিস করছো, কিন্তু যদি কারোর ডিসপ্রাক্সিয়া থাকে, তাহলে সে ভালো করে প্র্যাকটিস করতে পারবে না। অর্থাৎ ফুটবল খেলার জন্য যে দৌড়ানো দরকার, লাফানো দরকার, এই জিনিসগুলো পারে না। মানে মোটর যে স্কিল, সঞ্চালনমূলক শরীরের সঞ্চালন ঠিকঠাক সে করতে পারে না, হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, এরকম। বোঝা গেল পিয়ালি? আসমিনা, তোমারও আশা করি বোঝা গেল। আর
আফাসিয়াটা যেটা, সেটা হচ্ছে ওরাল ডিসেবিলিটি, যেমনটা কৃষ্ণেন্দু আমাদের লিখে দিয়েছে, দেখো মৌখিক অসামঞ্জস্যতা বাংলায় বলা হয়। আফাসিয়াতে কি হচ্ছে না, সে কথা বলতে পারছে, ঠিক আছে, যেমন আমি তুমি কথা বলছি সেরকমই কথা বলতে পারছে, কিন্তু অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছে। কথা বলতে গিয়ে হয়তো কোনো কোনো কথাকে তার বোঝা যাচ্ছে না, সে হয়তো বলার চেষ্টা করছে কিন্তু বোঝা যাচ্ছে না, মানে ওই তোমার ডিসলেক্সিয়ার মতোই, ডিসলেক্সিয়ার ক্ষেত্রে কথা সে বলতে গিয়ে কথা বলতে গিয়ে তার মুখ দিয়ে লালা পড়ে, কথা জড়িয়ে যায়, এইসব হয়। আর আমাদের আফাসিয়াতে কি হচ্ছে, যে মৌখিক অসামঞ্জস্যতা হচ্ছে, সে ওই যেমন লালা পড়ছে, কথা বলতে পারছে না, আবার কেউ কেউ কথা বললেও সেই কথাগুলোর কোনো অর্থ দাঁড়ায় না, পাগলের প্রলাপ যেটা, সেই সেই ধরনের। হ্যাঁ, অবাস্তব কথা বলে, একদম। বোঝা গেল? আর কারো কোনো সমস্যা আছে? ঠিক আছে, ওকে, ক্লিয়ার। অটিজম নাকি একটা দেখলাম, অটিজম, দাঁড়াও দেখছি কে কি বললো। অটিজমটাও একটু বলে নিই, অবশ্যই দেখো অটিজম হচ্ছে যে, দেখবে আহ, পাড়াতে গ্রামে প্রতিবেশী এরকম কেউ না কেউ রয়েছে যে সবার সাথে যার ঝগড়া, তাই না, মানে সে সমাজে সামাজিকভাবে থাকতে পারে না, ঠিক আছে, সমাজে প্রত্যেকের সাথে তার ঝগড়া, খুঁতখুঁতে, এরকম এরকম জিনিস, মানে তুমি ধরো সমাজে আছো, তো তোমাকে তো সমাজের নিয়মকানুন মানতে হবে, মেনে থাকতে হবে, সেটাকেই তো আমরা সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ বলি। যেমন ধরো কোনো অনুষ্ঠানে, সেখানে যেমন তুমি অংশগ্রহণ করবে, তেমনি প্রত্যেক প্রতিবেশীর সাথে ভালো একটা সম্পর্ক রাখা উচিত, এটাও জিনিস। কিন্তু অটিজম যে সমস্ত শিশুদের মধ্যে থাকে, তারা সামাজিক নিয়মকানুনকে মানতে পারে না, তারা শিখতে পারে না এই ধরনের নিয়মকানুন। মানে ধরো বললো কেউ যে কারোর বাড়িতে, বাড়ির ঘরে গেলে সেখানে জুতো খুলে ঢুকতে, তো সেই জুতো পরে ঢুকে গেল, ঠিক আছে, সামাজিক নিয়ম কানুন সে মানতে পারে না, মানে ও প্রতিবেশীর সাথে মারামারি ঝগড়া এইসব করলো, হ্যাঁ, তার গায়ে থুতু ছিটিয়ে দিল, এই ধরনের জিনিসগুলো, মানে এটাও এক প্রকারের সেই পাগলামোই বলতে পারো, মেন্টালি ডিসঅর্ডারের মধ্যেও এই অটিজম পড়ে। ঠিক আছে, দেখো সামাজিক যে নিয়ম কানুনগুলো রয়েছে, সেই সামাজিক নিয়ম কানুনগুলোকে সে মানতে পারে না, অ্যাডপ্ট করতে পারে না, শিখতে পারে না, বা মানেও না, ঠিক আছে, যে সমস্ত শিশু, সেই ধরনের শিশু সামাজিক যোগাযোগ রক্ষা করতে পারে না, সে টিচারকে তুই তুকারি করে ডাকবে, মা বাবাকে তুই তুকারি করে গালাগাল দেবে, এই ধরনের জিনিসগুলো, ঠিক আছে, এই ধরনের ডিসাবিলিটিটাকে অটিজম বলা হচ্ছে। ঠিক আছে, বেশ, আর কারো কোনো সমস্যা আছে? প্রশান্ত, বোঝা গেছে? কারো কোনো সমস্যা আছে? আর মক টেস্টগুলো অবশ্যই সবাই অ্যাটেন্ড করো আস্তে আস্তে, প্রচুর মক টেস্ট তোমাদের করানো হবে। সিদ্দিকের মক টেস্ট আমি দেখতে পাই না, সমৃদ্ধির মোটামুটি সমৃদ্ধি দেখা যায় মক টেস্ট, মিলিয়ারার খুব একটা আমি দেখতে পাই না, তবে মিলিয়ারা মাঝে মাঝে দেয়। ঠিক আছে, মক টেস্টগুলো অ্যাটেন্ড করবে অবশ্যই। ঠিক আছে, চলো তাহলে আজকে যদি এতটা বোঝা যায় তাহলে এত দূর থাক। আর তোমাদের নতুন রুটিন তো গ্রুপে দিয়ে দিয়েছি, দেখবে ওই মতো ক্লাস এখন চলবে। আর ম্যাথের স্যারকে বলছি আমি, ম্যাথেরও মক টেস্ট তোমাদের এবার থেকে শুরু হবে, ওকে? তো চলো শেষ করছি আজকের ক্লাসটা এখানে, তোমাদের সকলকে গুড নাইট। 26-এর ওপরে যাচ্ছে না, কি করব, কিছুই করার নেই। যার 26-এর ওপরে যাচ্ছে না তারও একটাই কাজ, প্র্যাকটিস করা আরও বেশি। যার 10-এর উপরে যাচ্ছে না তারও একটাই কাজ, প্র্যাকটিস করা বেশি। যে যত প্র্যাকটিস করতে পারবে তার স্কোর তত হাই যাবে, এটাই হচ্ছে একমাত্র জিনিস। ঠিক আছে, এর বাইরে আর কিচ্ছু নেই যে এই বই পড়লে হবে, ওই বই পড়লে হবে, 10 ঘন্টা পড়লে হবে। তুমি যেটুকু পড়ছো সময়, সেটা যেন প্রোডাক্টিভ হয়। ঠিক আছে, প্রোডাক্টিভ স্টাডি ছাড়া কিন্তু উপায় নেই, মানে তুমি দিনে 5 ঘন্টা বসে রয়েছো পড়ার টেবিলে, কিন্তু পড়াশুনোর দিকে সেই 10 পাতা পড়া হচ্ছে না। ঠিক আছে, তো এই জিনিসটাকে কিন্তু আমরা স্টাডি বলতে পারি না। 5 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা পড়া হয়, মানে তুমি যে পড়াটা হয়তো 5 ঘন্টায় করলে, সেই পড়াটাই তোমার যদি মনে হয় এটা যে হ্যাঁ এইটুকু পড়া কেউ না কেউ ভালোভাবে যদি করে 2 ঘন্টায় করে ফেলবে, তার মানে তুমি নিশ্চিত যে তুমি প্রোডাক্টিভ স্টাডি করোনি। ঠিক আছে, তোমার যখন মনে হবে যে তুমি 30 মিনিট পড়লে, কিন্তু সেই 30 মিনিটে যেটুকু পড়েছো, তোমার মতো বা তোমার ব্যাচে আরও যে সমস্ত স্টুডেন্ট তোমার বন্ধুরা রয়েছে, তাদের মধ্যে কেউই হয়তো ততটা 30 মিনিটে পড়তে পারবে না, সেই স্টাডিটাকে তুমি প্রোডাক্টিভ স্টাডি বলবে। ঠিক আছে, তো এইভাবে স্টাডিটা করতে হবে প্রত্যেকের। এইটা যে যত করতে পারবে তার স্কোর আস্তে আস্তে তত বাড়বে। ঠিক আছে, যেমন আগুন নেভানোর একটাই উপায় জল দেওয়া বা অন্য কিছু দেওয়া, ঠিক সেরকম স্কোর বাড়ানোর একটাই উপায় প্র্যাকটিস আর পড়াশোনা করা, এর বাইরে কোনো টোটকা নেই। ঠিক আছে।
ইংরেজিতে অনেকের সমস্যা হচ্ছে, ইংরেজিটাতে প্রত্যেকে জোর দাও। মোটামুটি পাস করার মতো যাদের টার্গেট রয়েছে, যে কেবলমাত্র আমি পাস করবো, আমি 120 নম্বর আমার চাই না, 110 নম্বর আমার চাই না, তাদের ক্ষেত্রে ইংরেজিতে মোটামুটি ওই 17-18টা নম্বর হলেই যথেষ্ট। ঠিক আছে, ইংরেজিতে যে মক টেস্টগুলো আসছে, যদি 17-18 নম্বর আসে ইংরেজিটায়, তাহলে মোটামুটি, যদি এটা রেগুলারলি আসতে থাকে যে টেস্টগুলো দিচ্ছি, তাহলে মোটামুটি ধরতে পারো যে বাদবাকিগুলো প্রিপেয়ার থাকলে 90-95 নম্বর আরামসে উঠবে। এবার যদি কারো টার্গেট থাকে যে আমি একটা ভালো নম্বর নেবো, 110, 115, 120, হ্যাঁ, যেটা সবাই চাই, হ্যাঁ, এবার আবার অনেকেও থাকে তারা বলে দেয় আমাকে সরাসরি যে স্যার আমার অত টার্গেট নেই, আমি শুধু পাস করলেই হবে। হ্যাঁ, তো এরকমের ক্ষেত্রে 18, 19, 20 ইংরেজিতে, 19, 20 না হলেও হবে, 18, 19 এটাও যথেষ্ট। আর যারা একটু বেশি চাও তাদেরকে কিন্তু টার্গেট রাখতে হবে 23-24 ইংরেজির ক্ষেত্রে, যারা দুর্বল, ইংরেজিতে ভালো হলে তো আরও ভালো, 23-24 কিন্তু টার্গেট রাখতে হবে ইংরেজিতে। ঠিক আছে, আর ভেঙে পড়ার কিছু নেই যে নম্বর কম আসছে আমি আর মক দেবো না, এই জিনিসটা না হলেই ভালো। সিডিপির মক দেবো, সিডিপির আর কয়েকটা চ্যাপ্টার আছে তোমাদের, আমি ওটা করিয়ে দিই, মক দেবো। বাংলার ইংরেজি পেডাগজির যা অবস্থা, মোটামুটি দুটো তিনটে ক্লাস হলেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি সেদিন রবিবারে সকালের দিকে লিঙ্ক দিলাম একটা লম্বা ক্লাস করাবো বলে, শুধুমাত্র মাসুমা জয়েন হলো, আর কেউ জয়েন করলো না, সেই জন্য আর ক্লাস নিলাম না, স্টপ করে দিলাম সেদিন রবিবার, যে 12টা থেকে যেটা বলেছিলাম। তো ঠিক আছে, সমস্যা হতে পারে যেহেতু হঠাৎ করে দুপুরে ছিল। স্যার এক্সাম কবে হতে পারে? এক্সাম 25 সালেই হবে তোমাদের। ঠিক আছে, লিখে নিও, এক্সাম 25 সালেই হবে। হয়তো ডিসেম্বর, না হলে মাঝামাঝি। হ্যাঁ, ডিসেম্বরে হওয়ারই সম্ভাবনা বেশি, বর্তমানে ওবিসি নিয়ে যা ব্যাপার দেখছি। এবার 28-29 তারিখ ওবিসি মিটে গেলে তোমাদের তখন, যদি মিটে যায় 28-29 জানুয়ারি যে ফাইনাল হিয়ারিং আছে, তাহলে তোমাদের তখন চান্স থাকবে মাঝামাঝি হওয়ার, না হলে ওই নভেম্বর-ডিসেম্বর, দেখা যাক। তবে 25-এ হচ্ছে এইটুকু শিওর ধরে রাখো তোমরা। ঠিক আছে, আর এই জিনিসটা তোমরা প্রত্যেকে যারা বুঝতে পারলে যে আহ, মানে আগে কি ছিল যে 22 সালের পরে 23 সালে পরীক্ষা হয়েছে, প্রত্যেকের মধ্যে একটা ধারণা ছিল যে ধীরে ধীরে পড়বো, নোটিশ দেওয়ার পর পড়বো, প্রতি বছর তো পরীক্ষা হচ্ছে, কোনো না কোনো বছর আমার হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু এবার মন থেকে বার করতে হবে, যে প্রতি বছর পরীক্ষা হচ্ছে, দেখলে 2 বছর পর পর হলো, দিয়ে মাঝখানে এমন একটা পরিস্থিতিতে নিয়ে এলো যে প্রত্যেকের মনে একটা অসঙ্গতি রয়েছে যে পরীক্ষা দেওয়া হবে কিনা। তো এই জিনিসটা মানে আবার একটা চান্স যদি হেরে যাও, আমরা যদি হেরে ফেলি, তো ফেল করে যাই, তাহলে কিন্তু আবার যে কবে পরীক্ষা হবে, কবে আবার সেই সুযোগ আসবে, সেইটা বলা খুব মুশকিল বর্তমান যে অবস্থা। তাই একটা এক্সাম যখন হবে, নিজেকে এইভাবেই তৈরি করতে হবে যেন সেইটাতেই একদম ফাটিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তো চলো সবাই, বাস্তব সবাই বুঝতে পারো, সবাই জানো সব কিছু, তবুও বলতে হয় আমাদেরকে, পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো। মোটামুটি অনেকেই আছে ভালো স্টাডির মধ্যে রয়েছে, অনেকেই অনেক ডেভেলপ করেছে, যেমন আজকেই আমাকে একজন ফোন করেছিল, তার সে অনেক দিন দিতে আছে, হঠাৎ করে সে বাংলার মক টেস্ট দিয়েছে, তো 21 নম্বর এসছে তার স্কোর। তো সে বললো যে প্রায় 6-7 মাসে পড়া করেনি, কিন্তু 21 এসছে স্কোর। ঠিক আছে, তো সেরকম রয়েছে অনেকে, হ্যাঁ, যে কেবল শুরু করছে আবার নতুন করে, যারা একদম মানে পুরোপুরি ছেড়ে দিয়েছিল পড়াশুনো। ঠিক আছে, সৌমেন সৌমেন ফোন করেছিল আমাকে। ঠিক আছে, চলো তাহলে আজকে এতদূর থাক, আমরা শেষ করছি ক্লাসটা এখানেই, পরের দিন আবার নতুন টপিক নিয়ে দেখা হবে।